ভূমিদস্যুর হাতে হতে আমাদের কি বলবো সাংবাদিক জগতের নক্ষত্র উনি যে খাইয়ে দিলেন ভূমিদস্যুকে কি বলে কেক খাওয়ানোর পরে উনি যে নক্ষত্র যে কিভাবে পতন হয় এটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে। আপনি একটি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টেও আমরা দেখলাম যে মানুষের মন্তব্য, এবং আমি এটা বলছিলাম যে ওনার সাথে কাজ করে এমন অনেকেই আমরা গত রাতে কথা বলেছি, তারাও মানে রক্তক্ষরণ হচ্ছে তাদের মধ্যে। হ্যাঁ, এবং আমরা এই ব্যাপারটা যদি আপনি সংক্ষেপে বলেন। জি, আমি আমার রিপোর্টে আসলে যা বলেছি এর বাইরে যদি আর কিছু বলার থাকে নতুন করে, সেটা আমি এটাই বলতে পারি যে আসলে এ ধরনের মানুষজন যারা একদম জীবন সায়ান্নে চলে এসেছেন, 90 বছর তিনি তার বার্থডে সেলিব্রেট করেছিলেন, 91 বছরে তিনি পা দিয়েছেন। তো এ ধরনের একজন ব্যক্তি, তো তার জীবনে চাওয়া পাওয়ার কি থাকতে পারে এই বয়সে এসে, তাই না? তিনি তো তার জীবনে অনেক সম্মান পেয়েছেন, মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। শেখ হাসিনার সময় তাকে ভুয়া মামলায় তাকে জড়ানো হয়েছিল, সেই ভুয়া মামলার কারণে তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। অর্থাৎ তিনি হাসিনার আমলে নিপীড়িত একজন সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করতে পারেন। এখন কথা হচ্ছে, সেই নিপীড়নের এখন সুদে আসলে তিনি যদি সেটা উসুল করতে চান যে আমার উপরে নিপীড়ন হয়েছে, এখন আমি বাংলাদেশে এসে ধান্দাবাজি শুরু করব, তাহলে তার সাথে আর ধান্দাবাজ মানুষদের সাথে তাহলে পার্থক্য থাকলোটা কি? যেমন আমি আর আপনি যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমাকে আপনাকে নিয়েও কিন্তু এই ধরনের কথা বলা হচ্ছিল যে টিটো আর সাকিব বাংলাদেশে ধান্দা করতে গিয়েছে। তো আসলে আমি বুঝতে পারলাম না আসলে ধান্দা কাকে বলে বা কি জিনিস। আমরা আমাদের মাতৃভূমি যেখান থেকে যেখানে আমরা এত বছর যেতে পারিনি আপনি বা আমি, এই অনলাইনে অ্যাক্টিভিজম করার কারণে আমার দেশে আমি গিয়েছি, এখানে আসলে ধান্দাটা কি? এখন এখানে ধান্দা বলতে যেটা বলা হচ্ছে যে হয়তো কি একটা পত্রিকার মালিকানা আপনি নিয়ে নিবেন। তো তো আমি বা আপনি আমাদের মতো ব্যক্তিও যখন আমরা বাংলাদেশে গেলাম, এ ধরনের কিন্তু প্রশ্ন উঠেছিল যে আমরা আসলে কোন ধান্দায় গিয়েছি। তো মানুষের মনে কিন্তু ধরনের প্রশ্ন থাকে যে কেউ দেশে গেলে আমরা কোন ধান্দায় যাব বা কি জন্য যাচ্ছি। কারণ তারা তো দেখে এসেছে যে আমরা সবসময় যারা দুর্নীতিবাজ বা যারা খারাপ কাজ করেছে সেই ব্যক্তিদের মুখোশ আমরা উন্মোচন করেছি। এখন আমরা নিজেরাই যদি এই ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়ি, তাহলে মানুষের তো একটা বিশ্বাস ভঙ্গ হয়। মানুষ তখন ভাবে যে এই লোকগুলো এত বড় বড় নীতি কথা বলতো, এরা নিজেরাই তো আদর্শচ্যুত। এখন এই শফিক রেহমান তিনিও তো অনেক বড় বড় কথা বলেছেন, তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, ভালো কথা বলেছেন। তো তার মতো মানুষ যখন একটা এরকম ভূমিদস্যুর সাথে এভাবে একটা সখ্যতা গড়বেন, তাকে মুখে তুলে কেক খাইয়ে দিবেন, তিনি কি এই শাহ আলমের অপকর্ম ভুলে গেলেন? এত সহজে ভুলে গেলেন? এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জাগবে, এবং মানুষ তখন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে তাহলে কি টাকা পয়সাটাই কি জীবনের সব? যে আপনার এই শেষ বয়সে এসে আপনি কার জন্য এই টাকা পয়সাগুলো রেখে যাচ্ছেন, তাই না? কারণ আপনার এখন এই যে ধান্দাটা করলেন আপনি শাহ আলমের সাথে, আপনি যদি শতায়ু হন, কারণ নর্মালি যেটা আমাদের গড় আয়ু হিসেবে দিলে তিনি কিন্তু গড় আয়ুর অনেক বেশি বেঁচেছেন, তারপরে যদি আপনি তাকে শুভকামনা করেন যে আপনি শতায়ু হন, আপনি 100 বছর বাঁচুন, তাহলে তো তার আয়ুষ্কাল আছে আর 9-10 বছর। এখন এই বাকি 9-10 বছরে তিনি এই যে নিজের গায়ে একটা কলঙ্ক লাগিয়ে দিলেন, এটা কি ধরনের কাজ তিনি করলেন? এখন আমি মনে করি এটা শিয়ার স্টুপিডিটি। তার মতো একজন ব্যক্তি একটা স্টুপিডিটি করলেন যে জীবনের শেষ প্রান্তে এসে মানুষের ভাবে গালি খেলেন। আর তিনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন, আমি তাকে বা তার স্ত্রী তালেয়া ভাবি যিনি রয়েছেন তাকে বলবো যে আপনি আপনার হাজবেন্ডকে একটু ফেসবুকে দেখান যে মানুষ কিভাবে ক্রোধে ফেটে পড়েছে এবং কিভাবে তাকে ফেসবুকে গালাগালি করছে। কারণ আমি জানি না যে শফিক রেহমানের পার্সোনাল কোনো ফেসবুক আইডি আছে কিনা, কিন্তু যদি না থেকে থাকে আমি তার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ফেসবুকে গিয়ে একটু দেখান শফিক রেহমানকে, যে দেখুন মানুষ কিভাবে আপনাকে ধিক্কার জানাচ্ছে, কিভাবে আপনাকে সবাই একচেটিয়া ভাবে আপনাকে গালি দিচ্ছে, এক্সেপ্ট আপনার ওই যে গুটি কয় বসুন্ধরার যারা হালুয়া রুটি খেয়েছে তারা বাদে। তাদের আবার কিন্তু আমাদের সমাজে মনে করেন অনেকের কাছে খুব গণতন্ত্রের পক্ষের মানুষ বলে পরিচিত, কিন্তু বসুন্ধরার বিরুদ্ধে কখনো তারা টু শব্দ করেনি। একমাত্র ওই গুটি কয় ব্যক্তি বাদে আপনি দেখবেন সকলেই কিন্তু গালাগালি করছে। আপনি তাসলিম খলিল বলেন, জুলকান্নান সায়ের সামি বলেন, আমরা জাওয়াদ নির্ঝর, আপনি অনলাইনে এমন কাউকে পাবেন না যারা শফিক রেহমানকে ধিক্কার জানাচ্ছে না, এক্সেপ্ট যেটা আমি বললাম যে 2-1 জন যারা কখনোই বসুন্ধরার বিরুদ্ধে টু শব্দ করেননি। আর একজন বলেছিলেন, কিন্তু এখন তিনি আবার ওই যিনি কখনো বলেনি তার সাথে তিনি জোটবদ্ধ হয়েছেন, তাই তিনিও বলতে পারছেন না। অতএব ওই 2 অনলাইন ব্যক্তিত্ব বাদে আপনি দেখবেন সবাই কিন্তু এটাকে গালাগালি করছে। 2 জন অনলাইন ব্যক্তিত্ব বাদে আপনি দেখবেন সকলেই কিন্তু শফিক রেহমানকে গালাগালি করছে আজকে। তো এখন এই বিষয়টা তো জনগণের কাছে পরিষ্কার যে তাহলে বসুন্ধরার হালুয়া রুটি শেষ পর্যন্ত শফিক রেহমানের ভাগ্যে ঢুকলো, এবং ঢুকে তিনি কি করলেন? তিনি নিজেকে ওদের কাতারেই সামিল করলেন যে যারা
কখনো মুনিয়া হত্যা ইস্যুতে কথা বলতে পারে না, যারা কখনো ভূমিদস্যু শাহ আলমের বিরুদ্ধে কথা বলতে পারে না, তিনি নিজেকে ওই কাতারে নিয়ে গেলেন। আমরা তো চেয়েছিলাম যে শফিক রেহমান তার জাদিনের মাধ্যমে এই ভূমিদস্যু বসুন্ধরা ভূমিদস্যুতা নিয়ে কথা বলবেন, তিনি এই যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার 1 নম্বর আসামি, বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট লম্পট সাইম সোবান আনভীরের বিরুদ্ধে তিনি কথা বলবেন, কিন্তু তার মুখটা তো সেলাই করে দেওয়া হলো। এবং শুধু শফিক রেহমানকে একা আমরা কেন দায়ী করছি? আপনি যে স্ক্রিনে যাদেরকে দেখাচ্ছেন, এই যে তারেক, এই তারেক ছেলেটাকে তো আমরা খুব পছন্দ করতাম, আমি করতাম বলবো, কারণ এই তারেককে তো সবসময় দেখেছি রাজপথে আন্দোলনে অগ্রভাগে থাকতে, এবং সে গণতন্ত্রের সংগ্রামের একটা অগ্রপথিক। তো সেই তারেকের মতো একটা ছেলে, সে যখন কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালের কণ্ঠের ভূয়সী প্রশংসা করছে, তখন মানে আমার অবাক লাগে যে তারেক কি তাহলে ওই গণ আন্দোলনের সময়টাতে আগস্টের 1, 2, 3, 4, 5 ওই সময় কালের কণ্ঠের পত্রিকাতে কি লেখা হয়েছিল সেগুলো কি সে দেখেনি? না দেখে থাকলে তাদের অনলাইনে যাক। আমি ভিপি নূরকেও দেখেছি। হ্যাঁ, এবং শুধু তাই না, আপনি দেখুন যে এই ভূমিদস্যুর পত্রিকাতে কে যায়নি। আপনি দেখেন শিবিরের যিনি সেক্রেটারি তিনি গেলেন, তারপর ডাক্তার মাসুদ যিনি জামাত ইসলামের, এই যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার কণ্ঠ নাকি ছিল কালের কণ্ঠ, যেই কালের কণ্ঠ আপনি জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3-4 দিন আগেও তারা যেভাবে জামাত শিবিরের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, সেই জামাত শিবিরের লোকরা এখন এই কালের কণ্ঠের ভূয়সী প্রশংসা করছে। আপনি যে পুরনো এডিশন দেখাচ্ছেন জুলাইয়ের 23 তারিখে কালের কণ্ঠ, তারা কিভাবে, এবং এই যে দেখুন জামায়াতে ইসলামকে কিভাবে নিয়ে তারা বড় বড় করে সংবাদ করতো। আর সেই জামায়াতে ইসলামের আমির তিনি এই গণ অভ্যুত্থানের পরে সবাই আগে কালের কণ্ঠের মিডিয়া কমপ্লেক্সে তিনি গেলেন, যখন ছাত্র জনতা তাদের ওই কমপ্লেক্সে হামলা করলো, তারপর তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলেন। তো এই যে জামায়াতে ইসলামী বলেন বা বিএনপি বলেন, বিএনপির আব্দুল্লাহ নোমান তাকেও দেখলাম কালের কণ্ঠের ভূয়সী প্রশংসা করলেন তিনি। তারপরে এই যে বিএনপির নেতা বলে পরিচিত কাদের গনি চৌধুরী, তিনি তো একেবারে সরাসরি বসুন্ধরার এখন 1 নম্বর দালাল হিসেবে অবতীর্ণ হয়েছেন, এবং তিনি সবকিছু কলকাঠি নাড়ছেন। তো এই কাদের গনি, যাকে আপনি গণমাধ্যমের কালো বিড়াল বলছেন, তো এছাড়াও আপনি দেখবেন এই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিএনপির, তিনিও কাদের কণ্ঠের ভূয়সী প্রশংসা করলেন। তো এখন মূল বিষয়টা কি আসলে টিটো ভাই, যেটা আমি বলছি আসলে, যে আমাদের জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্য একটা জাতি আমরা, যে আমরা এতদিন কাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যে আওয়ামী লীগ এই ভূমিদস্যু বসুন্ধরার সব ধরনের অন্যায় অপকর্মগুলোকে তারা মেনে নিয়ে তাদেরকে তাদের সহযাত্রী করেছিল, এবং এ থেকে বেনিফিশিয়ারি কে হয়নি আপনি বলেন? আওয়ামী লীগের আমলের মোহাম্মদ আরাফাত থেকে শুরু করে আপনার ওবায়দুল কাদের, তারপর হাসান মাহমুদ, প্রত্যেকটা লোকই তো বসুন্ধরা দ্বারা বেনিফিটেড হয়েছে, এবং তারাও বিনিময়ে বসুন্ধরাকে বেনিফিট দিয়েছে। তো এখন দেখুন, এখন খালি নামগুলো পাল্টিয়ে গেছে। এখন আপনি বলবেন হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, মোহাম্মদ আরাফাত, এই নামগুলো রিপ্লেসড হবে। এখন এখানে আপনি এই জামাতের ডক্টর মাসুদ তার নাম পারবেন, তারপরে এই আব্দুল্লাহ নোমান, মাহবুবউদ্দিন খোকন, মানে নাম বদল হয়েছে, দল বদল হয়েছে, কিন্তু বসুন্ধরার কিন্তু কর্তৃত্ব রয়ে গেছে। বসুন্ধরা আগে আওয়ামী লীগের ক্ষুধার্ত কাকগুলোকে তৃষ্ণা নিবারণ করতো, এখন বিএনপি আর জামাতের ক্ষুধার্ত কাকগুলোকে তৃষ্ণা নিবারণ করছে। আর এর মাঝে সবচেয়ে অবাক হিসেবে দেখা গিয়েছে যে মুরব্বী বলে খ্যাত এই মুরব্বী 91 বছর বয়সের জাতীয় বেঈমান বা বাটপারে পরিণত হলেন। এখন তার সম্পর্কে এই ধরনের কথা বলতেও খারাপ লাগে, কিন্তু আসলে যেই ব্যক্তি শ্রদ্ধা বা সম্মানের আসনে থাকেন না, তাকে শ্রদ্ধা সম্মান দেখিয়ে তো লাভ নেই। তো এখন কথা হচ্ছে, এ নিজেই নিজেকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে, তো ওর জন্য আর ভালো কথা মুখ দিয়ে আসবে না। আর তাকে নিয়ে তো আরো অনেক ধরনেরই কথাবার্তা ছিল আগে, যেগুলোকে আমরা উপেক্ষা করেছিলাম, যে সে একটা ওয়েস্টার্ন কালচারে বিলিভ করতো। আমাদের দেশের যে একটা শালীনতা বোধ বা মার্জিত যেভাবে চলাফেরা করে নারীরা, সেটা থেকে নারীদেরকে বের হয়ে এসে একটা মডার্ন কালচারে বিশ্বাস করতেন। তিনি একদম ওপেন মদ পানে বিশ্বাস করতেন। তিনি তার জায়জাদিনের অফিস একটা মদের বার ছিল। তো এগুলি একান্তই ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলি নাই কখনো, কারণ তিনি গণতন্ত্রের পক্ষের মানুষ, তিনি একটু আধুনিক চিন্তা চেতনার মানুষ। এ কারণে তার অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি গুলোকে কিন্তু আমরা জেনে বুঝে আমরা ওগুলোকে কিন্তু উপেক্ষা করেছিলাম, যে ব্যক্তি হিসেবে তিনি গণতন্ত্রের পক্ষের একজন মানুষ, এই জন্য তার অনেক কিছু আমরা ওভারলুক করেছিলাম। এগুলো নিয়ে বলা যে আসলে এই যাকে আমরা এত মাথায় তুলে রেখেছিলাম জায়জাদিনের এই শফিক রেহমান, তিনি আসলে মাথায় তোলার যোগ্য? তিনি তো আপাদমস্তক একজন মানে করাপ্ট, একজন বাজে প্রকৃতির মানুষ, এবং তিনি তার স্বাক্ষর রাখলেন যে দেশে এসে তিনি ভূমিদস্যু বসুন্ধরার আকবর সোমানের মুখে তিনি কেক তুলে খাইয়ে দিলেন।